আমন্ত্রণ সব খবরে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। শান্তি চুক্তি না হলে ইরানের সাথে ফের যুদ্ধে যেতে পুরো দমে প্রস্তুত মার্কিন বাহিনী, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, কোনো রকম সমঝোতায় না পৌঁছলে ইরানের উপর আবারও শুরু হবে সামরিক অভিযান। যুদ্ধবিরতির মধ্যেই অভিযানের প্রয়োজনীয় সকল সামরিক রসদের বন্দোবস্ত করেছে ওয়াশিংটন। রয়েছে গোলা বারুদ সহ সব ধরনের সরঞ্জামের পর্যাপ্ত মজুদ। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই শুরু হবে পুরোদমে হামলা। যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে প্রস্তুত নন এমন কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। শান্তি চুক্তিতে সম্মত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ইরানের কাছে, আবারও এমন মন্তব্য করেন তিনি। জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি দাবি জানিয়েছে ইরান, নইলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সম্প্রতি ওমান উপসাগরে ইরানের কার্গো জাহাজ তুস্কায় হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এরপর জব্দ করা হয় পণ্যবাহী জাহাজটি। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আখ্যা দেওয়া হয়েছে। এই ইস্যুতে বিবৃতি দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জাহাজটি সহ এর নাবিক, ক্রু ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। ইরান তার জাতীয় স্বার্থ ও নাগরিকদের রক্ষায় প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। চট্টগ্রামে দেয়াল লেখনে গুপ্ত শব্দ নিয়ে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে সিটি কলেজের সামনে লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। চলে ধাওয়া, পাল্টা ধাওয়া। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করে ছাত্রদল ও শিবির একে অপরকে দোষারোপ করেন। উভয় পক্ষই দাবি করেন হামলায় তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দিনভর এভাবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। সকালে এক দফা সংঘর্ষের পর বিকালে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ালে পুরো নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের ভবনের দেয়ালে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা একটি গ্রাফিতি রয়েছে। ছাত্রদল নেতাকর্মীরা সেখানে ছাত্র শব্দটি মুছে গুপ্ত লিখে দেয়ায় সংঘর্ষের সূত্রপাত। চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। অনেকের হাতে দেখা যায় কিরিচ, লাঠিসোঁটা। আহত হয় বেশ কয়েকজন। একজনের গোড়ালি কেটে যায়। ওরা যারা পরপক্ষে যারা ছিল ওরা বলে দে এখান থেকে পাকাপাকি লাগছে জারি। এদিক থেকে একদল আসছে আর একদিক থেকে একদল আসছে। একদল শুনছি ওনারা হলে শিবির, একদল বিএনপি। পরীক্ষা চলাকালীন সময় যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে তার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলেও অঙ্গ সংগঠন নিয়ে এখানে আমরা অবস্থান করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলে আবারও সড়কে অবস্থান নেয় উভয় পক্ষ। পুলিশের উপস্থিতি ছিল প্রাথমিকভাবে, যে ধাওয়া পাল্টা দেওয়ার বিষয়টি ছিল, আমাদের পুলিশ উপস্থিতির পরে এই বিষয়টা সমাধানে চলে আসে। এই পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা হয়েছে। আমরা বললেও তো এরা শুনছে না, রাজনীতি করছে, পোস্টার লাগাচ্ছে, বলছে যে রাজনীতি আমরা করব। এটা আমার মনে হয় অভিভাবক যারা আছেন, রাজনৈতিক অভিভাবক, তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। রাতে সংবাদ সম্মেলন ডেকে এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেন ছাত্র শিবির। প্রথম যখন হামলা করা হয়েছে সকালবেলায় প্রিন্সিপালের রুম থেকে আমরা যখন বের হয়ে রাস্তায় আসা হয়েছে, আমাদের দায়িত্বশীলরা এই গেট থেকে বের হওয়ার সময় এইখানে ছাত্রদলের সন্ত্রাসীরা, বহিরাগত সন্ত্রাসীরা সেখানে অবস্থান করেছে, পুলিশ এখানে অবস্থান করেছে। আমাদের ভাইরা বের হওয়ার পরে সেখানে আক্রমণ করা হয়েছে। এর আগের সংবাদ সম্মেলনে সিটি কলেজ ছাত্রদল নেতারা দাবি করেন শিবিরই প্রথম হামলা করেছে। গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই চিকাটা লেখার পরে শিবিরের দায়িত্বশীল যারা ছিল, শিবির সিটি কলেজের সভাপতি সহ যারা ছিল, তারা ছাত্রদল নেতৃবৃন্দকে নিয়ে অকট্য ভাষায় তাদের মা সহ বোন সহ গালিগালাজ করে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীর উপর শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ছাত্রদল নেতাকর্মীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে ভিসি চত্বর হলপাড়া হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিলে অংশ নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করে বলেন, যে সকল অঞ্চলে শিবির শক্তিশালী সেসব অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা। পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর আঘাত আসলে শিবিরকে ক্যাম্প স্বাভাবিক চলাফেরা করতে দেবে না বলেও জানান তারা। একই সাথে ছাত্রদল নেতাদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব খাদ্য মূল্যের উপর পড়বে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। জানান, অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষ জিম্মি হতে পারে না। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধিতে বাস ভাড়া বাড়লেও তা যৌক্তিক হতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের আলোচিত বাণিজ্য চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত নেই বলেও জানিয়েছেন তিনি। জ্বালানির দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধির পর এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। এই পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী প্রতিনিধিরাও। বৈঠকে বাজার পরিস্থিতি মূল্যায়ন করা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের আমদানি স্থিতিশীল আছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ একটু কম থাকলেও খোলা সয়াবিন পর্যাপ্ত আছে। এ সময় তিনি দাবি করেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, চালু হয়েছে ফ্যামিলি কার্ডও। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব অতি দরিদ্রদের ওপর পড়বে না। ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয় খাদ্য চাহিদা, মানে খাদ্যের মূল্য বহন করতে। খাদ্য মূল্য, ঘর ভাড়া, এটাতেই নিম্নবিত্তদের পুরো টাকাটা শেষ হয়ে যায়। সেইখানে এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। বাজারে কোনো জল্পনার কারণে যেন মূল্যস্ফীতি না হয়, সেজন্য বাজার পর্যবেক্ষণে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। কখনো আমরা যদি অনুভব করি যে এখন আরো বর্ধিত আকারে পর্যবেক্ষণের দরকার, মার্কেট ওয়াচ করা দরকার, সেটি আমরা করব, সেটা কোনো সমস্যা নেই। এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না। অন্যদিকে সরকারের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। সরকারের কাজ কিন্তু শুধু জনগণ বলতে যাদেরকে বুঝি, ভোক্তার স্বার্থ রক্ষা না। একটা কথা মনে রাখতে হবে, একটা সরকার কিন্তু ব্যবসায়ীদেরও সরকার। সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে দুই পক্ষের মাঝখানে থাকা, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই। তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও কথা বলেন। যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা আমাদের জায়গা থেকে অবস্থান হচ্ছে, এটা রাষ্ট্র করেছে, এই চুক্তিকে রাষ্ট্রকে সম্মান করতে হবে। বাতিল করার চিন্তা অন্তত এখন পর্যন্ত নেই। তথ্য উপদেষ্টা বলেন, IMF এর সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক নয়। সরকার অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিচ্ছে, যা অন্যভাবে দেখা উচিত নয়। সরকারের ঋণকে খুব ভয়ঙ্করভাবে দেখাও মনে হয় ঠিক না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার। সেই লক্ষ্যে সরকারের প্রতি সংবাদপত্রের সমর্থন থাকবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংবাদপত্রের মালিকদের সাক্ষাৎ শেষে একথা জানান নওয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেবেন বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, প্রতি 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে পৌঁছার পর একে একে সেখানে আসেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। পরে ক্রয় সংক্রান্ত কমিটির সভাপতিত্ব করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের নেতৃবৃন্দ। বৈঠক শেষে নোয়াব সভাপতি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, অতীতের সরকারের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি। প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা। কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে, তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব না।
সংবাদপত্রের স্বাধীনতা ও উদার গণতন্ত্রের পথে সরকার প্রধান নিজ অবস্থান স্পষ্ট করেছেন বলেও জানান নোয়াব সভাপতি। সংবাদপত্র হিসাবে আমরা গণমাধ্যম আমরা এই ব্যাপারে ওনাদের সমর্থন দেব। এই উদার গণতন্ত্রের প্রতি যদি হাঁটেন, গ্রেপ্তারকৃত সাংবাদিক যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তারপরেও তিনি শুনেছেন, তিনি বলছেন যে এই বিষয়টা আমরা আলোচনা করব, আমরা দেখব যে আসলে তারা বিনা কারণে তারা জেলে আছেন কিনা বা তাদের জামিন দেওয়া যায় কিনা, এই বিষয়টা তিনি তারা ভালোভাবে দেখবেন এবং এটা বলেছেন। সরকারের সঙ্গে গণমাধ্যমের যেন দূরত্ব তৈরি না হয় সেদিকে নজর আছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। নোয়াবের সাথে বা সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে 3 মাস অন্তর অন্তর বসার আমরা একটা শিডিউল করেছি। আগামী 3 মাস পরে অলরেডি বসার জন্য একটা তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আমরা 3 মাস পর বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন। সংবাদপত্র মালিকদের বিভিন্ন দাবির বিষয়েও তারেক রহমান একমত হয়েছেন বলে জানান নোয়াব নেতৃবৃন্দ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। পাচারের টাকা দ্রুত ফিরিয়ে আনতে পুরোদমে কাজ চলছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার সুযোগ নেই। জানান, 4টি বিদেশি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বাইরে এস আলম ও বেক্সিমকোর সম্পদ অনুসন্ধান করা হচ্ছে। মন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত 90.66 মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 18তম দিন শুরুতেই প্রশ্ন উত্তরে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অ্যাসালম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? বিরোধী দলের সদস্য হাসান আব্দুল্লাহর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে জানান, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। বিএনপি যতবারই সরকারে এসেছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। সো বি অ্যাসিওর্ড, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই। এবং যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আরও বলেন, বিএনপি আমলে শেয়ার বাজার লুটপাট বা ব্যাংক খাত নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। দেশের ভঙ্গুর আর্থিক খাত উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আগামীর অর্থনীতিতে সবকিছুর বিবেচনায় আমরা যেটা চিন্তা করছি, ব্যাংকগুলোকে রিভাইটালাইজ করতে হবে, রিভিউ করতে হবে এবং প্রাইভেট সেক্টরের হাতে যে আর্থিক যে ক্যাপিটাল ডেফিসিট হয়েছে এটাকে আমরা রিপ্লেনিশ করার জন্য সরকারের পক্ষ থেকে বাজেটেও থাকবে। সরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারকরণের মাধ্যমে আর্থিক খাতের ভঙ্গুরতা কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদ হার 10% বহাল রয়েছে। অর্থমন্ত্রী জানান, পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনতে পুঁজিবাজার সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনতে একটি পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন। অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীও বিভিন্ন প্রশ্ন উত্তরে অংশ নেন। শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প। এদিন সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় সদস্য আক্তার হোসেন। হঠাৎ এলপিজির মূল্য বৃদ্ধি নিয়ে সংসদে প্রশ্ন তোলেন তিনি। যে দামটা বৃদ্ধি করা হয়েছে সেটা যেহেতু মাত্রাতিরিক্ত, এই মাত্রাতিরিক্ত দামটাকে কমায় নিয়ে আসে যাতে একটা সহনীয় পর্যায়ে এটাকে নিয়ে আসা হয়। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। দিনের শুরুর সব শঙ্কা ভীতি উবে গেছে দুপুরে। প্রথম দিনের পরীক্ষা দিয়ে এসএসসি ও সমমানের শিক্ষার্থীরা জানালেন, প্রশ্নপত্র ছিল জানার মাঝে, তাই বেশ ভালো হয়েছে পরীক্ষা। কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়েও সন্তুষ্টি জানিয়েছেন জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় বসা শিক্ষার্থীরা। মন্ত্রী জানিয়েছেন, শিক্ষা খাতে সাইবার ক্রাইম কমাতে কাজ চলছে। প্রথম দিন প্রশ্ন ফাঁস কিংবা নকলের কোনো অভিযোগ না থাকার কথা জানিয়ে বলেছেন, পরীক্ষার পুরোটা সময়ই সজাগ থাকবে মন্ত্রণালয়। যেরকম এক্সপেক্ট করেছিলাম যেরকম কঠিন হবে, কিন্তু তেমন কঠিন হয় না, ভালো হয়েছে। কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার পর এমন স্বস্তি আর উচ্ছ্বাস। শিক্ষার্থীরা বললেন, এতটা সহজ হবে প্রশ্নপত্র, এটা তাদের ভাবনায়ও ছিল না। সেনাপল্লী হাইস্কুল কেন্দ্রের 9টি প্রতিষ্ঠানের 600 শিক্ষার্থীর প্রায় সবার মাঝেই উপচে পড়া আনন্দ।
এর আগে সকাল 10টায় যখন পরীক্ষা শুরু হয় তখন চিন্তার ভাঁজ ছিল সবার মাঝেই। সকাল 8টায় বাড্ডা হাই স্কুলের সামনে শেষ সময়ের পড়াশোনা ঝালিয়ে নিচ্ছিলেন সবাই। তখনও চাপা আতঙ্ক শিক্ষার্থী অভিভাবকদের মাঝে। আগেই তো ভয় দেখাই দিচ্ছে, ভয় তো ঢুকে গেছে ভিতরে। আমাদের প্রিপারেশন ভালো, তাই আমাদের কোনো ভয় নাই। এক সময় বলে এই সাইলেন্স বেল্ট, এই এটা হবে ওটা হবে, এটা ওদের আতঙ্ক আর কি। কোনো ভয় নাই, যারা পড়েছে তাদের কোনো ভয় আছে? পরীক্ষা শুরু 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকলেও তারও আগে ভাগে হাজির হয় পরীক্ষার্থীরা। তবে পরীক্ষা শুরুর পর কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারেননি ভাসানটেক স্কুলের সাদিয়া পারভিন মৌ। আমি আগে রেডি হয়েছিলাম, কিন্তু আমার আম্মু আসলে হুট করে অসুস্থ হয়ে গেছে। তিনি কথাও বলতেছিল না, কোনো কিছুই বলতেছিল না। দেশের প্রায় 4000 কেন্দ্রই ছিল সিসি ক্যামেরার আওতায়। প্রায় 31,000 শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000 শিক্ষার্থীর প্রথম দিনের পরীক্ষার পর ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল, এবং সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সাথে, তাদের সকলের নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। করোনার সময়ে এবারের মাধ্যমিকের পরীক্ষার্থীরা পঞ্চম শ্রেণীতে, দেয়া হয়নি প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা। এমনকি 2023 সালে বাতিল হওয়ায় অষ্টম শ্রেণীর জেএসসি জেডিসি পরীক্ষাও দিতে হয়নি। জীবনের প্রথম পাবলিক পরীক্ষার শুরুটা বেশ ভালোই হলো তাদের। এমন সহজ প্রশ্ন হলে নকল হবে না, আমাদেরকে যদি 4 ঘন্টা সময় দেওয়া হতো তাহলে আমরা সাহিত্যের বই রচনা করতে পারতাম। শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাসে বলে দেয় পরীক্ষা কতটা তারা ভালো দিয়েছেন। নিশ্চয়ই সামনের যে পরীক্ষাগুলো আছে সেই উচ্ছ্বাসের সাথেই তারা দিতে পারবেন। আল আমির হক অহন, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নে 177 জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্রীয় সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। এর আগে সকালে সোনারগাঁয়ের কাঁচপুর ও মোরালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায় কেন্দ্রটিতে কয়েকটি বিদ্যালয়ে 760 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে 177 জন শিক্ষার্থীকে 2025 সালের সিলেবাসের প্রশ্ন সরবরাহ করা হয়। পুরনো প্রশ্নেই শিক্ষার্থীরা 1 ঘন্টা 25 মিনিট পরীক্ষা দেয়। এক পর্যায়ে বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিকভাবে ইউএনওকে জানানো হয়। পরবর্তীতে 1.5 ঘন্টা সময় বৃদ্ধি করে সঠিক প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। এই ঘটনায় কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে চট্টগ্রামের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার বিষয়ে প্রমাণ পেয়েছে প্রসিকিউশনের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, ঘুষ চাওয়া নিয়ে এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের সাথে সাইমুম রেজার ফোন আলাপ হয়েছে। তবে আলাদা করে বাইরে তার সাথে ঘুষ লেনদেন হয়েছে কিনা তা এখনো খতিয়ে দেখা হচ্ছে। তবে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা প্রতিবেদন জমা হওয়ার পর সিদ্ধান্ত হবে বলে জানায় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি আমরা গঠন করেছি, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা যেটা পেয়েছি যে এই পর্যন্ত যে এই অডিও রেকর্ডটার সত্যতা আমরা পেয়েছি। আমাদের ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্ট পর্যন্ত একটু ওয়েট করা, দেখেন আমরা কি ব্যবস্থায় যাই। আমরা কর্তৃপক্ষের কাছে সেটা দাখিল করব এবং সেভাবে আইনগতভাবে যা হয় তাই হবে। অবশেষে জামিন পেলেন 1.5 মাসের সন্তানসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত 5,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। এর আগে মঙ্গলবার বিকেল 3:30টার দিকে একই মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনায়েদ। এ সময় শিল্পী বেগম তার 1.5 মাস বয়সী শিশু সন্তানকে নিয়েই কারাগারে যান। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে রাতে অন্য বিচারকের আদালতে জামিন শুনানি হয়। মানবিক দিক বিবেচনা করে আদালত তার জামিন মঞ্জুর করেন। যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের বিরুদ্ধে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগে তেজগাঁও থানায় মামলা রয়েছে। নামঞ্জুর আবেদনটি পুনরায় বিবেচনার জন্য আবার আবেদন করি এবং পরবর্তীতে এই বিজ্ঞ সিএমএম স্যার তিনি পুরো বিষয়টি জানেন এবং পুরো মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে মা এবং শিশুর
মানবাধিকার রক্ষার্থে তাদেরকে জামিনের জন্য তিনি অ্যালাউ করেন এবং 5,000 টাকা বন্ডে তিনি জামিন প্রদান করেছেন। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।